নমস্কার বন্ধুরা, গোপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ে সকলকে জানাই স্বাগত। আজ গল্প পাঠের সঙ্গে একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও আমি শেয়ার করছি। বৃহস্পতিবারের দিন আমি যে কাজকর্মগুলো করেছিলাম, মানে গত বৃহস্পতিবারে, সেই কাজকর্মের সঙ্গে নরেন্দ্রনাথ মিত্রের কন্যা ছোট গল্পটি আমি আপনাদের পাঠ করে শোনাবো। গল্প পাঠ কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। যাক, বেশি কথা না বাড়িয়ে তাহলে চলুন কন্যা গল্পটি পাঠ করা শুরু করি। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভবেশ দত্ত তার চেম্বারে বসে বীক্ষণ যন্ত্রের সাহায্যে একজন যুবক রোগীর চোখ পরীক্ষা করছিল। সিনিয়রের আদেশ নির্দেশের জন্য একপাশে দাঁড়িয়ে ছিল ভবেশের তরুণ সহকারী সুরজিৎ সেন। খানিক বাদে রোগীর দিকে তাকিয়ে ভবেশ স্বভাবের হাসি হেসে বলল, ঘাবড়াবার কিছু নেই মিস্টার লাহিড়ী, তবে চশমা আপনাকে নিতেই হবে। রোগী ক্ষীণ আপত্তি করল, না নিলে চলবে না। ভবেশ স্মিত মুখে মাথা নাড়ল। তারপর সহকারীর দিকে তাকাতেই সে রোগীকে বলল, মিস্টার লাহিড়ী, আপনি আমার সঙ্গে এ ঘরে আসুন। একজন রোগীর জন্য প্রয়োজনের অতিরিক্ত সময় দেবার জো নেই ভবেশের। বাইরে বসবার ঘরে আরও পেশেন্ট অপেক্ষা করছে। কেসগুলো দেখে আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। হার্ট স্পেশালিস্ট ডাক্তার নগেনের বাড়িতে পার্টি আছে, তার মেয়ের জন্মদিন। সেই উপলক্ষে সস্ত্রীক ভবেশের নিমন্ত্রণ। সেজেগুজে ডলি হয়তো এতক্ষণ ছটফট শুরু করেছে। অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে ভবেশ বলল, সুরজিৎ, প্রিন্সিপাল সেনের রেকমেন্ডেশন নিয়ে যে ভদ্রলোক এসেছেন তাকে একবার ডেকে আনো। আমি তার ছাত্র ছিলাম। গুরুদক্ষিণা প্রতি বছরই কিছু না কিছু দিতে হয়। তিনি যেসব পেশেন্ট পাঠান তা হয় অর্ধমূল্যে, না হয় বিনামূল্যে। ভবেশ একটু হাসল। সে হাসি দাক্ষিণ্যের নয়। সুরজিৎ বলল, স্যার, নলিনী দেবী নামে একজন ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে বসে আছেন। তিনি আমাকে এরই মধ্যে কয়েকবার অনুরোধ করেছেন তার কেসটা একটু আগে দেখে নেওয়ার জন্য। তিনি অনেক দূর, সেই দমদম থেকে এসেছেন। ভবেশ এবার কৌতুকের ভঙ্গিতে বলল, খুব যে ওকালতি করছো, জানাশোনা আছে নাকি? সুরজিৎ লজ্জিত হয়ে বলল, না স্যার, তবে আর কি, একটু বিশ্রাম করুন না বসে। দমদমের বাস সেই রাত 12টা পর্যন্ত চলে। এখন তো সবে 6টা। কারো চিঠিপত্র নিয়ে এসেছে নাকি? সুরজিৎ বলল, সে তো কিছু বলেননি। ভবেশ বলল, তবে তুমি এত সুপারিশ করছো কোন ভরসায়? দেখে শুনে কি মনে হয় 16 টাকা ভিজিট দিতে পারবে, না শেষে ধরা পড়া শুরু করবে? সুরজিৎ কথার কোনো জবাব দিল না। সহকারীর কাছে এতখানি স্থূলতা প্রকাশ করে যেন একটু লজ্জিত হয়ে পড়ল ভবেশ। সুরজিতের দিকে চেয়ে মৃদু হেসে পরিহাসতলব স্বরে বলল, আচ্ছা ডাকো, তোমার নলিনী দেবীকেই ডাকো। মিনিটখানেক বাদে নবাগতকে সঙ্গে নিয়ে এলো বেয়ারা। আর তাকে দেখবার সঙ্গে সঙ্গেই ভবেশ ডাক্তার বলে উঠল, তুমি? তারপর সহকারীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি যাও সুরজিৎ, লাহিড়ীর কেসটা অ্যাটেন্ড করো গিয়ে, আমি এসে দেখছি। হাসি গোপন করে সুরজিৎ পাশের ঘরে চলে গেল। তারপর একটু কাল চুপচাপ রইল দুজনে। একটু সময় নিল ভবেশ। ভারী রোগাটে হয়ে গেছে নলিনীর চেহারা। মুখে কিসের একটা রুক্ষতার ছাপ পড়েছে। হিসেব মতো বয়স তো এই 35-36, কিন্তু দেখে মনে হয় আরও বেশি। সেই রঙের জৌলুস, রূপের ঔজ্জ্বল্য আর নেই নলিনীর। বেশবাসও খুব সাধারণ রকমের, কম দামি সাদা খোলের একখানা তাঁতের শাড়ি পরনে। খয়েরি রঙের পাড়, আধখানা আঁচল মাথায় তুলে দিয়েছে। সিঁথিতে সিঁদুরের রেখাটি বেশ পুরু আর স্পষ্ট। গলায় একগাছি সরু হার আছে, আর হাতে দুগাছি চুড়ি। এছাড়া আর কোনো আভরণ নেই। ভবেশ গম্ভীরভাবে বলল, দাঁড়িয়ে রইলে কেন, বসো। ঠিক সামনাসামনি বসল না নলিনী। পাশের গদি আঁটা বেঞ্চটার এক কোণে গিয়ে বসল। তারপর একটু কাল চুপ করে থেকে বলল, তোমার কাছে একটা বিশেষ দরকারে এসে পড়েছি। ভবেশ বলল, তা জানি, আমার কাছে অদরকারে কেউ আসে না। তোমার চোখে অসুখ হয়েছে? কী ট্রাবল বলো? নলিনী একটু হাসল। তুমি নিজে নিশ্চয়ই মনে মনে জানো চোখের চিকিৎসার জন্য তোমার কাছে আসিনি। ভবেশ বলল, ও,
কিন্তু অন্য কোনো রোগের চিকিৎসা তো আমি কতকাল আর করি নে, তাতে আমার নিজের প্র্যাকটিস ক্ষতি হয়, তাছাড়া সময়ও হয় না। নলিনী এবার চোখ তুলে ভবেশের দিকে তাকালো, তারপর একটু হেসে বলল, তোমার দামি সময় তাহলে আর নষ্ট করব না। আমার কথাটা বলি, গীতার সম্বন্ধ ঠিক করেছি। ভবেশ ভ্রু কুঁচকে বলল, গীতা? গীতাকে? এ প্রশ্নের জবাবে নলিনীর মুখ আরক্ত হয়ে উঠল। চোখ নামিয়ে একটুকাল চুপ করে রইল নলিনী। ভবেশের এবার মনে পড়ে গেল। অদ্ভুত হাসি ফুটল তার মুখে। ও, তোমার সেই মেয়ে? বিয়ের সম্বন্ধ ঠিক করে ফেলেছ? বেশ বেশ, তা আমি কি করতে পারি বলো? টাকার দরকার বুঝি? কত টাকা দিতে হবে বলো? কোটের পকেট থেকে সেভিংস অ্যাকাউন্টের চেক বইটা বের করে ফেলল ভবেশ। নলিনী মাথা নেড়ে বলল, না, আমি টাকার জন্য তোমার কাছে আসিনি। তবে? নলিনী মৃদুস্বরে বলল, বিয়ের চিঠি এখনও ছাপতে দিইনি। তুমি যদি অনুমতি দাও তোমার নামে চিঠিটা ছাপতে দিই। ভবেশ স্থির জ্বলন্ত দৃষ্টিতে নলিনীর দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর আস্তে কিন্তু দৃঢ় স্বরে বলল, তুমি নিজেই জানো নলিনী, কি অসঙ্গত অসম্ভব প্রস্তাব তুমি করছো। অন্যের সন্তানের পিতৃত্ব যদি স্বীকারই করতাম তাহলে 19 বছর আগেই তা করে ফেলতাম। তোমার বাবা মা তখন অনেক চেষ্টা করে দেখেছিলেন, উৎপীড়ন অত্যাচারের কিছুই বাকি রাখেননি। তাদের কথা আর কেন তুলছ? তারা তো আর নেই, কিন্তু তুমি তো আছো। তোমার তো কিছুই ভুলে যাবার কথা নয়, তবুও তুমি কোন সাহসে? নলিনী বলল, সাহসের জোরে আসিনি। ভেবেছিলাম মেয়েটার সুখ শান্তির কথা ভেবে তোমার মনে যদি একটু দয়া হয়। তোমারও তো ছেলে মেয়ে হয়েছে। ভবেশ একটু হাসল। তা হয়েছে, কিন্তু এ তো শুধু দয়াময়ার কথা নয় নলিনী, এর সঙ্গে মানমর্যাদার প্রশ্নটাও জড়িয়ে আছে যে। জানো তো, এই কলকাতা শহরে আমাকে ডাক্তারি ব্যবসা করে খেতে হয়। নলিনী বলল, তা জানি। আমারই ভুল হয়েছিল, অনর্থক তোমাকে বিরক্ত করতে গেলাম, আমাকে ক্ষমা করো। মুহূর্তকাল দুজনের মুখোমুখি দাঁড়ালো। মনে হলো আশাভঙ্গ নলিনীর চোখ দুটো ছলছল করে উঠেছে। ভবেশ বাধা দিয়ে বলল, দাঁড়াও, তোমার ঠিকানাটা দিয়ে যাও। কোথায় থাকো আজকাল? নলিনী বলল, তোমাদের বালিগঞ্জ থেকে অনেক দূরে। তা হোক, রাস্তার নাম ঠিকানা বলো। নলিনীর ঠিকানাটা পকেটের ডায়েরিতে লিখে নিল ভবেশ। তারপর জিজ্ঞেস করল, কি করো আজকাল, মাস্টারি? হ্যাঁ। কোথায়? দমদমি একটা স্কুলে। একটু চুপ করে থেকে ভবেশ ফের জিজ্ঞাসা করল, তোমার মেয়ের বিয়ে কবে? দিন তারিখ এখনও ঠিক হয়নি। ভেবেছিলাম তো এই শ্রাবণ মাসের মধ্যেই, দেখি কি হয়। ভবেশ বলল, তাহলে তো এখনও দেরি আছে। দেরি আর কই, সপ্তাহ 2 মাত্র বাকি, এখনও তো সবই পড়ে রয়েছে। আচ্ছা যাই, তোমার রোগীরা নিশ্চয়ই আমাকে অভিশাপ দিচ্ছে। ভবেশ বলল, রোগীদের ডাক্তার কি করছে তা বললে না? এ কথার কোনো জবাব না দিয়ে নলিনী বেরিয়ে গেল। নলিনী চলে যাওয়ার পর কি একটা অস্বস্তি বোধ করতে লাগলো ভবেশ। একবার ভাবলো অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় তার মাথা ধরেছে, সব রোগীকে আজকের মতো বিদায় করে দিক। কিন্তু তা কি ভবেশের মতো একজন মর্যাদাবান ডাক্তারের পক্ষে শোভন হবে? তাই সে অশোভন কিছু বলল না, যন্ত্রের মতো কাজ করে গেল। নির্দিষ্ট সময় পর্যন্ত রোগী দেখল। সুরজিৎকে পরের দিনের কাজ সম্পর্কে যথারীতি উপদেশ নির্দেশ দিল। তারপর ধর্মতলার সেই চেম্বার থেকে বেরিয়ে নিজের গাড়ি নিয়ে ছুটল বালিগঞ্জের দিকে। ড্রাইভ করতে গিয়ে মোটেই অন্যমনস্ক হয়ে অস্পষ্ট হাতের পরিচয় দিল না ভবেশ। সুস্থ স্বাভাবিকভাবে অন্য দিনের মতোই বাড়ি এসে পৌঁছল। স্টেশন রোডের এই ছোট্ট সাদা দোতলা বাড়িটি ভবেশ সম্প্রতি তুলেছে। এ বাড়িকে সাজিয়ে তুলবার ভার নিয়েছে ডলি নিজে। সামনে সারি সারি দেশি বিদেশি ফুলের টব, জানলা দরজায় রঙিন পর্দা, শোবার ঘরে শেডে ঢাকা নীলচে নরম আলো। বাড়ি তো নয়, আর্টিস্টের আঁকা বাড়ির একখানি ছবি। আর ছবির মতোই সুন্দর ভবেশের স্ত্রী ডলি। বিলাত থেকে ফিরে এসে ভবেশ ওকে বছর 10 হলো বিয়ে করেছে। সচ্ছল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বয়স এ নিয়ে 27-28 হবে।
2টি ছেলে হয়েছে, কিন্তু ডলিকে দেখে কে বলবে তার বয়স 20 পেরিয়েছে। ভবেশকেও দেখে তার আসল বয়স বুঝবার জো নেই। পুষ্টিকর খাদ্যে, বাধা নিয়মকানুনে নিজের স্বাস্থ্যকে সে অটুট রেখেছে। না রাখলে কি চলে? নিজের চেহারা ডাক্তারের পেশার পক্ষে একটা বড় বিজ্ঞাপন। 43 পেরিয়ে গেলেও ভবেশকে দেখলে মনে হয় না যে তার বয়স 33 বছরের উপরে। স্বামীকে দেখে ডলি একটু অভিমানের ভঙ্গিতে বলল, আজও তোমার সেই 8:30? 5 মিনিট আগে ফিরতে পারলে না বুঝি? ডক্টর নাগের মেয়ের জন্মদিনে যেতে হবে না? দেরি দেখে তিনি কি ভাবছেন বলো তো? ভবেশ হেসে বলল, কিচ্ছু ভাবছেন না। তিনি নিজেও তো ডাক্তার। তিনি জানেন আমাদের সময় আমাদের হাতে নয়, রোগীদের মুঠোয়। একবার অবশ্য ইচ্ছে হলো যে ডলিকে বলে তার শরীরটা খারাপ হয়েছে, আজ আর সে নিমন্ত্রণে যাবে না। কিন্তু স্ত্রীর কাছে এই দুর্বলতাটুকু প্রকাশ করতে লজ্জা হলো ভবেশের। তাছাড়া একবার যদি বলে ফেলে তার শরীর ভালো নেই, তাহলে কি আর রক্ষে আছে? ডলি হাজার প্রশ্ন তুলে ব্যস্ত হয়ে উঠবে। আর শরীর ভালো না থাকার তো কোনো কারণ নেই। কেন এমন একটা দৌর্বল্যের প্রশ্রয় দেবে ভবেশ? তাই ভবেশ গাড়িতে চড়ে সস্ত্রী নিমন্ত্রণে গেল। সেখানকার সমশ্রেণী, সমবয়সী ও সমব্যবসায়ী বন্ধুদের সঙ্গে হাসি, গল্প, ঠাট্টা তামাশা করল। তারপর বাড়িতে ফিরল। না, আজকের চেম্বারের সেই ছোট্ট একটু ঘটনায় ভবেশ ডাক্তারের মনে কী আচরণে কোনো বৈলক্ষণই না ঘটেনি। যদি ঘটত তাহলে ডলি অন্তত সে কথা উল্লেখ না করে ছাড়ত না। স্বামীর চালচলন, আচার আচরণ সম্বন্ধে তার দৃষ্টি অত্যন্ত সজাগ। ডলি ভবেশের ব্যারোমিটার। বিছানায় শুয়ে স্ত্রী যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তখন ভবেশেরও ঘুমিয়ে পড়া দরকার। কিন্তু বারবার ঘুমোবার চেষ্টা করেও ঘুমোতে পারল না ভবেশ। 19 বছর আগেকার টুকরো টুকরো কতকগুলো ছবি চোখের সামনে ভেসে উঠতে লাগলো। নলিনীর সঙ্গে আজ যদি বেশি রূঢ় ব্যবহার করে থাকে ভবেশ, তা মোটেই অন্যায় হয়নি। তার যথেষ্ট সঙ্গত কারণ আছে। 19 বছর আগে এই নলিনী ভবেশকে বড্ডই প্রবঞ্চিত করেছিল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে মুখ দেখাবার জো পর্যন্ত ছিল না ভবেশের। তখনকার সেই প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তের কথা আজও ভবেশের সমস্ত মনে জ্বালা ধরিয়ে দেয়। তাদের যশোহর শহরের প্রতিপত্তিশালী পয়সাওয়ালা উকিলের মেয়ে নলিনী। তার রূপের খ্যাতি শহর জুড়ে ছড়িয়ে পড়েছিল। ভবেশের বাবারও খ্যাতি প্রতিপত্তি নেহাত কম ছিল না। শহরে 6খানা বাড়ি, গায়ে তালুকদারি, বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি বলে সম্মান ছিল অমূল্য দত্তের। ভবেশ তখন মেডিকেল কলেজের 4th ইয়ারের ছাত্র। শুধু যে কলেজেই তার খ্যাতি তা নয়, খেলার মাঠে, ক্লাবের বক্তৃতার তার সমান নৈপুণ্য। তাই ভবেশের সঙ্গে যখন নলিনীর সম্বন্ধ এলো, সবাই বলল, এ যে একেবারে রাজ্যটোক। ভবেশের বাবা মেয়ে দেখে পছন্দ করে এলেন। এসে বললেন, এমন সুলক্ষণা মেয়ে তিনি কখনো দেখেননি। শুধু রূপ নয়, গুণ যোগ্যতাও যথেষ্ট। ধনীর মেয়ে হলে কি হবে? রান্না বান্না, সেলাই, সাধারণ গৃহস্থ ঘরের সব কাজ সে জানে। লেখাপড়া অবশ্য ঘরেই করেছে। ইংরাজি বাংলা যতটুকু শিখেছে একেবারে পাকা হাতের অক্ষরগুলি, একেবারে মুক্তোর মতো। পণযৌতুক যতটুকু পাওয়া গেছে তাতে অভিজাত পরিবারের মর্যাদা বজায় থাকবে। ভবেশ অবশ্য মাথা নাড়ল, সেই পাঠ্যাবস্থায় বিয়ে করব না। বিয়ে যদি আদৌ করে, ডাক্তারি পাশ করে প্র্যাকটিস জমিয়ে তারপরে। নলিনীর বাবা জিতেন বোস বললেন, বেশ তো, বিয়ে না হয় কবছর পরেই হবে। মেয়ে দেখে ভবেশের পছন্দ হয় কি না সেইটাই বড় কথা। কিন্তু নলিনীকে দেখে আসার পর ভবেশের মত বদলাতে দেরি হলো না। বন্ধু মহলে জানিয়ে দিল, শুধু পাঠ্যাবস্থাতে কেন, যে কোনো অবস্থাতেই এ মেয়েকে বিয়ে করা যায়। ছেলের বাবা, মেয়ের বাবা দুজনেই মুচকি হাসলেন। খুব ঘটাপটা আড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে বিয়ে হলো ভবেশের। শহরের প্রায় অর্ধেক লোক বিয়ের রাতে বউ ভাতে 2 বাড়িতে পোলাও মাংস খেল। ফুলশয্যার রাতে স্ত্রীকে আদর করে কাছে টেনে নিয়ে ভবেশ হেসে বলল, তুমি এত লাজুক কেন? মোটে কথা বলছো না?
স্ত্রীর কাছ থেকে তবু কোনো সাড়া না পেয়ে তার সুন্দর কোমল চিবুকটি তুলে ধরল ভবেশ, আর সঙ্গে সঙ্গে টপ টপ করে কয়েক ফোঁটা জল তার হাতে ঝরে পড়ল। ভবেশ আশ্চর্য হয়ে বলল, এ কি, তুমি কাঁদছ? ছি, আজকের দিনে কেউ কাঁদে নাকি? কি হয়েছে বলো, তোমাকে কেউ কিছু বলেছে? নলিনী মৃদুস্বরে বলল, না। শুধু না আর না, আর শুধু কান্না। কিন্তু বাস্তবতার কান্নারও রূপ আছে। যার চোখ সুন্দর তার চোখের জলও সুন্দর। ভবেশ ভাবল, হয়তো বাবা মা ভাই বোনের জন্যই মন কেমন করছে নলিনীর। যদিও তার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি 7 সমুদ্রের এপার ওপার না, নেহাতি এ পাড়া থেকে ও পাড়ায়, তবুও আদুরে মেয়ের প্রথম প্রথম মন খারাপ হয়ে যাওয়াটা একেবারে অস্বাভাবিক নয়। স্ত্রীকে আর কিছু জিজ্ঞাসা না করে বুকে টেনে নিল ভবেশ। চুমুই চুমুই মুখ ভরে দিল। একটু নোনতা স্বাদ লাগলো অবশ্য, কিন্তু ভবেশ তা গ্রাহ্য করল না। সেই কটু স্বাদ শুধু প্রথম রাতের নয়, তা সারা জীবনের সমস্ত দিনরাত্রির ধরা পড়ল 1 মাস পরে। অবশ্য তাও কিছুদিন আগে থেকে ভবেশদের অন্দরমহলে মেয়েদের মধ্যে ফিসফিস শুরু হয়েছিল, কিন্তু মাসখানেক পরে কলঙ্কের কথাটি একেবারে সশব্দে উচ্চারিত হলো। 2 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় নলিনীর বিয়ে হয়েছে। ভবেশের বাবা মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এখনই ত্যাগ করো, এখনই ত্যাগ করো, ও আপদ দূর করে দাও বাড়ি থেকে। ভবেশ স্ত্রীকে আড়ালে ডেকে বলল, তোমার চোখের জলের মানে এতদিন পরে বুঝলুম, কিন্তু এত কলঙ্ক এত কালি কি ওই 2-1 ফোঁটা চোখের জলে ধোয়া যায়? নলিনীর চোখে এখন আর জল নেই। সে পূর্ণ দৃষ্টিতে একবার স্বামীর দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে মাথা নেড়ে বলল, তা যায় না। ভবেশ বলল, তা যদি জানো তবে আমাকে এমন করে ঠকালে কেন? এ কথার কোনো জবাব না দিয়ে নলিনী অস্ফুট স্বরে বলল, আমাকে ক্ষমা করো। ক্ষমা? তোমার অপরাধের কোনো ক্ষমা নেই নলিনী। যাকে তুমি ভালোবেসেছিলে তাকেই কেন বিয়ে করলে না? নলিনী তেমনি মুখ নিচু করে বলল, আমি তো তাকে ভালোবাসিনি, সে জোর করে। এরপর নলিনী শুধু কাঁদতে লাগলো। কাউকে আর কোনো কথা সে বলল না, কি বলতে পারল না। নলিনীর বাবা জিতেনবাবুকে খবর দেওয়া হলো। দৌড়েটে 2 বেয়ায়ের মধ্যে অনেকক্ষণ ধরে আলোচনা চলল। বাইরে থেকে মাঝে মাঝে তর্জন গর্জন শোনা গেল। মনে হলো দুজনের মধ্যে মল্লযুদ্ধ চলছে, কিন্তু সে যুদ্ধ তখনকার মতো বাকযুদ্ধেই সীমাবদ্ধ ছিল। ঘণ্টা 2 বাদে নলিনীর বাবা বেরিয়ে এলেন। একটা ঘোড়ার গাড়ি ডেকে চলে গেলেন মেয়েকে নিয়ে। যাবার আগে নলিনী নাকি ভবেশের সঙ্গে আর একবার দেখা করতে চেয়েছিল, কিন্তু ভবেশের বাবা মা তাতে রাজি হয়নি। ভবেশেরও নিজেরও কোনো আগ্রহ ছিল না। লজ্জায় ধিক্কারে তার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছিল। তার মতো চতুর আর বুদ্ধিমান ছেলেকে কেউ কোনো দিন ঠকাতে পারেনি। বন্ধুর দল হাজার চেষ্টা করেও তাকে কোনো বছর এপ্রিল ফুল করতে পারেনি। আর সারা জীবনের মতো তাকে বোকা বানিয়ে দিয়ে গেল 15-16 বছরের একটি মেয়ে। হাজার শাস্তি দিলেও কি এ প্রবঞ্চনা, প্রতারণা সহ্যায়? বাড়ির ঝিচাকরের কল্যাণে কথাটা মোটেও চাপা রইল না, সারা শহর ভরে ছড়িয়ে পড়ল। ভবেশ যেখানেই যায় মনে হয় একটু আগে ব্যাপারটা নিয়ে আলোচনা হয়ে গেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত অধপরিচিত, যার দিকেই তাকায় মনে হয় সে মুখ টিপে হাসছে। ভবেশ অস্থির হয়ে উঠল। মানুষজনের সঙ্গ সহ্য হয় না, নির্জনতাও অসহনীয়। অপরপক্ষ থেকে মিটমাট করবার চেষ্টা হয়েছিল। প্রথমে ওরা খুব অনুনয় বিনয় করেছিল, যা হয়ে গেছে তা তো আর চাপা নেই, একটি মেয়ের সর্বনাশ করে লাভ কি? ভবেশ দয়া করুক, ক্ষমা করুক, সে মেনে নিক। কিন্তু ভবেশ তাতে রাজি হয়নি। তার বাবা মা আরও অরাজি ছিলেন। তারপর শুরু হলো শত্রুভাবে ভজনার পালা। জিতেন বোস শাসালেন তিনি মামলা করবেন, তার মেয়ের নামে অযথা অপবাদ দেওয়া যাবে না, ফৌজদারি করবেন, খোরপোশ নালিশ আনবেন। কিন্তু বন্ধুবান্ধবদের পরামর্শে শেষ পর্যন্ত রাজদ্বারে আর গেলেন না, নিজেই রাজার ভূমিকা নিলেন। দত্তদের বাড়ির ছেলেরা খেলার মাঠ থেকে ফেরবার পথে বোসদের বাড়ির লোকজনদের হাতে মার খেল।
একদিন বাজারের ধার দিয়ে ফেরবার সময় বোসদের বাড়ির ছেলেদের মাথায় ইট পড়ল। এমনি চলল মাস 2-3। তারপর একদিন সন্ধ্যার পর নদীর ধারের নির্জন পথ থেকে 2 ভোজপুরি দারোয়ান ভবেশকে পাজা করে তুলে নিয়ে তার শ্বশুর বাড়িতে হাজির করে দিল। জিতেন বোস তার অন্দরমহলের এক নির্জন ঘরে নিয়ে জামাইকে অনেক বোঝালেন। একবার পিঠে হাত বুলোলেন আর একবার সশব্দে টেবিল চাপড়ালেন। ভাবখানা এই, কথা না শুনলে সে চাপড় ভবেশের গালেও পড়তে পারে। শাশুড়ি পিসি শাশুড়িরা করলেন গুণগানের চেষ্টা। চায়ের সঙ্গে কি একটা শিকড় বাটা যেন খাইয়ে দিয়েছিলেন তারা। 2 বমি করে ভবেশ সেই বশীকরণের উদ্যোগকে নিষ্ফল করে দিল। ভয় পেয়ে জিতেনবাবুই শেষ পর্যন্ত গাড়িতে করে বাড়ি পাঠাবার ব্যবস্থা করলেন জামাইকে। সেই সময় এক টুকরো চিঠি হাতে এসে পৌঁছেছিল ভবেশের। ওদের কাণ্ড দেখে মরি, আমাকে ভুল বুঝো না, চিঠি লেখার ছলে স্পর্ধাকে ক্ষমা করো। কিন্তু শিকড় বাটা খেয়ে ভবেশের তখন মাথা গরম হয়ে গেছে। সে ভাবল এও আর এক ধরনের মন্ত্রতন্ত্র, বশীকরণের রকম ফের। সে চিঠি ভবেশ টুকরো টুকরো করে ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিল। তারপর 2 পরিবারের মধ্যে বহুকাল ধরে শত্রুতা চলেছিল, কিন্তু তার সাক্ষী হিসাবে ভবেশ আর যশোহরে উপস্থিত ছিল না। MB পাশ করে সে বিলেতে চলে যায়। তাই স্পেশালিস্ট হয়ে যখন ফিরে এলো তখন শহরের অদলবদল হয়েছে। বোসদের সেই দাপট আর নেই। জিতেনবাবু মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে ছেলেদের মধ্যে দেওয়ানি ফৌজদারি বেঁধেছে। দাদাদের সংসারে নলিনীর স্থান হয়নি। কোলের মেয়ে নিয়ে সে কলকাতায় চলে গেছে জীবিকার সন্ধানে। আর সাফল্যের গৌরবে ভবেশের সেই প্রবঞ্চিত হওয়ার ইতিবৃত্ত চাপা পড়ে গেছে। বাড়ি, গাড়ি, যশ, অর্থ, সুন্দরী স্ত্রী, স্বাস্থ্যবান সন্তান সবই পেয়েছে ভবেশ। নিজের ক্ষমতায় অর্জন করেছে। জীবনে কোথাও কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই, অতৃপ্তি নেই। আশ্চর্য, তবু সারা রাত ঘুম এলো না ভবেশের। একখানি ম্লান মুখ তার বিনিদ্র চোখের সামনে কেবলই ভেসে বেড়াতে লাগলো। আজকে নরেন্দ্রনাথ মিত্রের কন্যা ছোট গল্পটির এটুকুই পাঠ করা হলো। বাকিটুকু পরের ব্লগে পাঠ করে শোনাবো। গল্প পাঠ কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কোপাপাল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করারও অনুরোধ রইল। ভালো লাগলে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।